প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নারীদের অনিয়মিত রক্তস্রাব ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নাজনীন রশিদ শিউলি 1972 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নারীদের বিভিন্ন বয়সে বিভিন্ন পর্যায়ে নানান কারণে নর্মালি যে রক্তক্ষরণ হওয়ার কথা তার থেকে বেশি রক্তস্রাব যায়, কখনো অনিয়মিত হয়, কখনো মাসিক বা পিরিয়ডের সময় যে পরিমাণ যাওয়ার কথা হঠাৎ করে অনেক বেশি যায়, পেইনফুল হয়, কষ্টকর হয়। আবার কখনো 2 মাসিকের মাঝখানে বা বিভিন্ন সময়ও হয়। এই যে অনিয়মিত বা অতিরিক্ত যে রক্তস্রাব, এটার মূলত কারণ কি বা কি ধরনের সমস্যা নিয়ে এই রোগীরা আপনাদের কাছে আসে? এই পেশেন্টগুলোর ইউজুয়ালি গাইনির ডাক্তার কাছে আসে এবং মোস্ট অফ দ্য কেসে গাইনোকোলজিক্যাল কারণেই থাকে। যেমন একটা রিপ্রোডাক্টিভ এজের মহিলা যদি আসে, তার মোস্ট কমন কারণ হলো তার জরায়ুতে টিউমার হতে পারে, যেমন ফাইব্রয়েড। আর টিউমার তো আসলে 2 ধরনের হতে পারে, ক্যান্সার জাতীয়, নন ক্যান্সার। মানে আমি রোগীদের জন্য বলছি যে ক্যান্সার না এরকম টিউমারও হয়, বেনাইন টাইপের যেগুলো, যেমন ফাইব্রয়েড ইউটারাস মানে অনেক কমন, মোস্ট কমনলি এন্টিটি যেটা ক্লিনিক্যাল এন্টিটি যে ফাইব্রয়েড ইউটারাস। আর একটা হতে পারে অ্যাডেনোমায়োসিস। এটা যদিও মেডিকেল টার্ম, আমি দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলছি। জরায়ুর ভিতরের স্তরের যে সেলগুলো, এগুলো কোনো কারণে তার মাঝের স্তরে চলে যেতে পারে এবং সে সময় যখন তার পিরিয়ড হবে, ওই মাঝের স্তরে যে সেলগুলো চলে গেল, ওই সেলগুলো পলিফারেশন হয়ে একটা চাপের সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি, সিভিয়ার পেইন নিয়ে আসে এই পেশেন্টগুলো। অ্যাডেনোমায়োসিস, তাদের মেনোরেজিয়া থাকতে পারে। মানে মেনোরেজিয়া আমি কথাটা বলবো, তার সাইকেল ঠিক আছে, রেগুলার ইন্টারভেলে হচ্ছে, বাট তার অনেক দিন থাকছে, অথবা তার রক্তটা সাপটা অনেক বেশি হচ্ছে। আগে তিনি হয়তো 3টা প্যাড ইউজ করতো, এখন তিনি 6টা, 7টা, 8টা পর্যন্ত ইউজ করছেন। এটা দিয়েও আমরা অনেক সময় ইন্ডিকেট করি রোগী সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, উইকনেস নিয়ে আসতে পারে। সে এসে প্রেজেন্ট করে যে আমার অনেক রক্ত যায়, অনেক চাকা চাকা যায়, অনেক ব্যথা হয়, অনেক বেশি হয়, বেশি দিন থাকে, এবং কেউ কেউ 2টো সমস্যা নিয়েও আসতে পারে। তারপর অন্য আরো কারণ হতে পারে, এটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তার মানে জরায়ুর আশেপাশে, জরায়ু সহ ওভারি সহ আশেপাশে তার একটা ইনফ্লামেটরি কন্ডিশন হয় ডিউ টু মানে প্রিসিডিং ইনফেকশন, ফলোয়িং ইনফেকশন, সেটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে থাকি আমরা। তারপরে হতে পারে এন্ডোমেট্রিওসিস। আমি একটু আগে বললাম যে জরায়ুর ভিতরেও যেতে পারে সেলগুলো, মানে ভিতরের স্তরের সেলগুলো কখনো বাইরে গিয়ে সেখানে ডিপোজিট হয়ে, আশেপাশে ডিপোজিট হয়ে সেখানে হতে পারে ব্লিডিং হতে পারে, বা সেখানে আমি বলবো যে চিটাগুড়ের মতো স্টিকি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, ওখানে পেইন হয় এবং স্ট্রাকচারগুলো আশেপাশের যেগুলো আছে আমাদের ইন্টেস্টিন বা আদার্স স্ট্রাকচার, ওখানে অ্যাডিশন হয়ে সেখানে একটা কমপ্লিকেশন হয়, পেইন হয়। এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। তারপরে তার ইনফেকশনের কথা বললাম, সেটা হতে পারে ডিউ টু কনজেশন হতে পারে। তারপরে তার ওভারিয়ান কোনো টিউমারের কারণে, যেটা গ্রানুলোসার সেল টিউমার বলে, কিন্তু ওভারিয়ান কারণে আসলে খুব কম সময়ে ব্লিডিংটা এক্সেসিভ হয়, কিন্তু 2-1টা কারণ, যেমন গ্রানুলোসার সেল টিউমার। তো এই সব কারণে আমাদের অতিরিক্ত রক্তপাত হতে পারে। আপনি যেটা বলছেন এটা হলো মোস্টলি রিপ্রোডাক্টিভ এজ, গাইনোকোলজিক্যাল, কিন্তু আমাদের কিছু সিস্টেমিক কারণও থাকে। যদি আপনি এর বাইরে একটু যদি বলেন যে আমাদের শিশু কন্যাদের বেলায়
যাদের রিপ্রোডাক্টিভ এজ শুরু হয় নাই হয়নি। তাদের বেলায় কখনো তাদের কখনো হতে মায়েরা পারে। এই সমস্যা ফেস করেন এবং আপনাদের কাছে নিয়ে আসেন, সেটার কারণ কি এবং করণীয় কি? এটা খুবই কমন যে পিউবার্টি মেনোরেজিয়া অথবা অ্যাডোলেসেন্ট মেনোরেজিয়া, যে তার মেনার্কি আসলে 9 to 13 ইয়ার্স এর মধ্যে তো হতে পারে। তো দেখা যায় যে তার ফার্স্ট 2 to 3 ইয়ার্স তার যে এই চক্র, একটা চক্র বলতে আমি বলবো যে এখানে একটা হরমোন, অর্গান এবং আমার হায়ার সেন্টারে কন্ট্রোলিং, এটা নিয়ে একটা সাইকেল আছে। এটাকে আমরা বলি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিস। তার মানে আমার হাইপোথ্যালামাস থেকে কিছু ইম্পালস পিটুইটারিতে কাজ করে, পিটুইটারি থেকে আবার কিছু ইম্পালস সে গিয়ে ওভারিতে কাজ করে, ওভারিতে কিছু হরমোন গিয়ে আবার জরায়ুর ভিতরে কাজ করে। এই যে চক্রটা, এই চক্রটা এস্টাবলিশড হতে আসলে একটু টাইম লাগে কারো কারো ক্ষেত্রে, নট অল। কমনলি অনেক বাচ্চা বলবো না আমি, টিনেজরাই এটা এফেক্টেড হয়। সেটাকে বলা পিউবার্টি মেনোরেজিয়া। তার এক্সেসিভ ব্লিডিং হতে পারে, ইরেগুলার সাইকেল হতে পারে। তো এই মাগুলো আসলে অ্যাট ফার্স্ট আমাদের কাউন্সেলিং করে দেওয়া ভালো, কিছু নর্মাল মেডিকেশন দিয়ে দিলেই তার কিন্তু 2-3 বছরের মধ্যে ওটা ভালো পর্যায়ে ফিরে যেতে পারে কিছু নর্মাল মেডিকেশন দিলেই। কিন্তু এটা খুবই কমনলি মেড। কোনো কোনো ক্ষেত্রে এই বাচ্চাগুলো কিন্তু ভর্তিও হওয়া লাগে, এত সিভিয়ারলি এফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটু হয়তো বেশি মেডিকেশন দিতে হতে পারে। এখন মেডিকেশনের ব্যাপারটা আসলে পাবলিকদের আমি না বলে যে সমস্যাগুলো, মানে চিকিৎসকের কাছে যথাযথ এবং চিকিৎসকের এদের কাছে ক্ষেত্রে- যাওয়া এবং চিকিৎসা নেওয়া, এদের ক্ষেত্রে কোনোভাবেই আমাদের অবহেলা করা ঠিক হবে না। মোস্ট অফ দ্য কেসে এটাই আমরা ধারণা করে থাকি। তারপরে আমরা দেখব যে তার কোনো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার বা রক্ত কণিকায় কোনো ঝামেলা থাকতে বা পারে, সিস্টেমিক অন্য কোনো অথবা সমস্যা তার আছে কিনা থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে। এই জিনিসগুলো আমাদের তখন এক্সক্লুড করে দিতে Exclude হবে করতে হবে। সিভিয়ার কেসে। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাকে কাউন্সেলিং, কিছু নর্মাল মেডিকেশনেও আমরা তাদেরকে সুস্থ করে তুলতে পারি। এরপরে আরেকটা গ্রুপের দিকে যদি যাই, যে আমরা তার রিপ্রোডাক্টিভ এজ এর শুরুর দিকে বা পিউবার্টি এই টাইমটার একটা সমস্যা বললেন, আর একটা বললেন আপনি মেইন রিপ্রোডাক্টিভ এজ যেটা, কিন্তু যখন নারীদের ক্ষেত্রে তার পিরিয়ড আর হচ্ছে না, সেই পর্যায়ে গিয়ে ওই সময় তার নরমালি রক্ত যাওয়ার কথা নয়, তারপরও কখনো হঠাৎ যদি সেটাও যায়, অবশ্যই সেটার গুরুত্বপূর্ণ। কারণ কি এবং এটা কতখানি গুরুতর? এটা হলো পোস্ট ম্যানোপজাল ব্লিডিং বলা হয়। মানে যার মাসিক বন্ধ হয়ে গিয়েছে বা এস্টাবলিশ যে তার মাসিক আর হচ্ছে না 1-2 বছর ধরে, বাট হঠাৎ তার ব্লিডিং শুরু হলো, এটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ পোস্ট ম্যানোপজাল ব্লিডিং ওয়ান অফ দ্য মোস্ট কজ অফ সিমটমস অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা সেক্ষেত্রে আমাদের এক্সক্লুড করতে হবে। এটা অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস থেকেও হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে, গুরুত্ব দিতে হবে এই গ্রুপটাকে। মানে এই গ্রুপে ম্যালিগন্যান্সির চান্সটা মাথায় রাখতে হবে, সেই বিষয়টা মাথায় রেখে ইভালুয়েট করতে হবে এবং ডায়াগনোসিসটা করতে হবে, এবং তাকে আমরা হয়তো এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করে তারপরে আমরা ক্যাটাগরাইজ করব যে তাকে হটনেক্স, মানে তাকে কি ধরনের ট্রিটমেন্ট তাকে দিতে হবে। তবে মোস্ট কমন কজ যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে, অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস হতে পারে, সেটা কিন্তু ক্যান্সার না। সব ক্ষেত্রে ঘাবড়ে যাব না আমরা। সবারই ক্যান্সার নয়, কিন্তু কারো কারো হওয়ার ঝুঁকি আছে। ফলে পোস্ট মেনোপজাল যে ব্লিডিং যেটা বলছেন, এটাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা দরকার, গুরুত্ব দিয়ে। আর বিফোর মেনোপজ, মানে মেনোপজ হয়ে যাবে তার আগেও কিন্তু একটু ইরেগুলারিটি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আসলে ফ্লোটা কমে আসে অনেকের, অথবা সাইকেলটা ইরেগুলার হয়, অনেকদিন বাদে বাদে হচ্ছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে তার মেনোরেজিয়াও হতে পারে। ঠিক আছে ম্যাডাম, আশা করছি আপনার এই কথা থেকে আমাদের মায়েরা অনেক উপকৃত হবেন, সচেতন হবেন এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে এনটিভির দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অনিয়মিত রক্তস্রাবের বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে।
ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা তিনটি চিকিৎসা পদ্ধতি প্রধানত ব্যবহার করে থাকি। একটি হচ্ছে অপারেশন, যাকে সহজ কথায় বলি আমরা সার্জারি, আরেকটি হচ্ছে রেডিওথেরাপি এবং আরেকটি হচ্ছে কেমোথেরাপি। এই তিনটি পদ্ধতিতে মূলত ক্যান্সারের চিকিৎসা করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে রেডিওথেরাপির ভূমিকা এখানে কি এবং কখন আপনারা নির্ধারণ করেন যে আসলে রেডিওথেরাপি দিতে হবে? রেডিওথেরাপি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা জানি যে সার্জারি সাধারণত কোন জায়গায় করা হয়, যেখানে অসুখটি রয়েছে সেখানে। রেডিওথেরাপি ঠিক তেমনিভাবে যেই জায়গায় অসুখটি রয়েছে সেই জায়গাতে লোকাল ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। সো রেডিওথেরাপির উদ্দেশ্যই হচ্ছে কখনো কখনো এটা অপারেশনের আগে, কখনো কখনো এটা অপারেশনের পরে, বা কখনো কখনো যেসব জায়গায় অপারেশন করা যায় না সেসব জায়গাতে রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি, বা কখনো কখনো একা শুধু রেডিওথেরাপি, এভাবেও রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা হয়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।